ইন্দিরা গান্ধী কিন্তু মানে প্রচণ্ডভাবে এই বিজয়ে বাংলাদেশের অবদান রেখেছেন এবং উনি নিক্সনের সাথে যেভাবে ফাইট করেছেন এবং নিক্সন তার মেমোয়ার্সে লিখেছে যে আমাদের 2 দিনের বৈঠক হলো কিন্তু একটা বদির আলোচনা, মানে কেউ কেউ কোনো শব্দ করে না, কেউ কাউকে কনভিন্স করতে পারে না। এই অবস্থা থেকে কিন্তু আমেরিকান জনগণ বাংলাদেশের পক্ষে ছিল। সেই অবস্থায় একটা পর্যায়ে নিয়ে এসেছেন। সবচেয়ে যে বিতর্কতা যেটা হচ্ছে, ওরা একক কৃতিত্ব যে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, এটা ইন্দিরা গান্ধী নিজেই তো সমাধান করে দিয়েছেন। উনি 1 ডিসেম্বর আপনার কলকাতায় এসেছিলেন এবং 3 ডিসেম্বর পর্যন্ত ছিলেন। সেই সময়ে এই যে যুদ্ধ কিভাবে পরিচালিত হবে সেটা নিয়েই আলোচনা হয়েছে তাজউদ্দিন সহ অন্যান্যদের সঙ্গে, এবং ওরা বলছিল যে এককভাবে করবে যুদ্ধ, পাকিস্তানের সাথে যে যুদ্ধটা, কিন্তু আমাদের ওসমানী সহ অন্যরা বলছেন না, এটা যৌথ কমান্ডে হতে হবে। তারপরে সেটা মুক্তিবাহিনী এবং তাদের বাহিনী মিলে যৌথ কমান্ডের একটা যুদ্ধ হয়েছে এবং যৌথ কমান্ডেরই শেষ পর্যন্ত ইয়ে হল। এবং 3 তারিখে উনি যখন এই সিদ্ধান্ত নিয়ে দিল্লিতে চলে যাচ্ছেন, তখনই পশ্চিম সীমান্তে তাদেরকে আক্রমণ করা হলো এবং 13 দিনের যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হলো। এবং স্বাভাবিকভাবে এখন আমাদের এখানে একটা আসে, আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম যে স্যারেন্ডারটা কার কাছে করবে, স্যারেন্ডারটা একটা জেনারেল আরেকটা জেনারেলের কাছে করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে তো কোনো জেনারেল নাই এবং নেতৃত্ব দিচ্ছেন যৌথ কমান্ডের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কাছেই করবে। এবং স্যারেন্ডারের আরও অনেকগুলো নিয়ম আছে, যেমন আপনি পিওডাব্লিউ সুবিধা পাবেন কিনা, এটা একটা বড় জিনিস। আপনি যুদ্ধ অপরাধী হিসাবে যে থাকছেন, আপনাকে তো দিতে হবে। আপনি আমাকে গ্রেপ্তার করলেন আর মাইরা ফেললেন, এটা তো হবে না। ইন্টারন্যাশনাল লগুলো মানা, যেহেতু বাংলাদেশে কোনো তখন বাহিনী নেই, কোনো কাঠামো নাই, তাহলে সেটা ইন্ডিয়ার উপরে তারা ভরসা করেছে এবং বাংলাদেশও সেটা মেনে নিয়েছে। এবং এখানে কোনো ভুল ছিল না যে আমাদের এখান থেকে বারবার বলা হয় অরোরার কাছে করলো কেন, আমাদের কাছে করলো না কেন। ভাই, একটা জেনারেল আর একটা জেনারেলের কাছে করবে, এটাই স্বাভাবিক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং যুদ্ধটা ওদেরও অবদান আছে। ওরা পাকিস্তান, এই যে আপা বলছিল, পাকিস্তান এবং ভারত 2 দেশেই বলে যে ওই এক দেশ আরেক দেশে। বিষয়টা কি কিছুটা এরকম যে তখন পর্যন্ত বাংলাদেশের স্বীকৃতিও তো সেভাবে আসলে হয়নি, মাত্রই যুদ্ধ শেষ হয়েছে এবং সেই বিষয়টি প্রথম ইন্টারন্যাশনালি তো স্বীকৃতি হয় না, 2টা দেশ 3টা দেশের মতো স্বীকৃতি দিয়েছিল, ভারত ভুটান। তারপরে 16 তারিখের পরে সে অন্যরা দিচ্ছে। তো এমন একটা পরিস্থিতিতে একটা সুসজ্জিত বাহিনী একটা দেশের আরেকটা দেশের কাছে যাবে, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী তার সিকিউরিটি কতটুকু আছে সেটা দেখবে। এগুলোতে কোনো ছিল না। আমরা যদি একটু দর্শকের প্রশ্ন উত্তর নেই, কেননা যখনই ভারত বাংলাদেশের ইস্যুগুলো সামনে এসেছে তখনই কিন্তু গণমানুষের ক্ষোভটা সেখানে আছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে। এই প্রশ্নেও কিন্তু একই বিষয়টি এসেছে। একদম যথার্থই বলেছেন। বাংলাদেশ কেন সবসময় এটা নিয়ে ইগনোর করে যায়, বা হালকাভাবে নিচ্ছে, একক কৃতিত্ব দাবি করতে যায় সব সময় এবং ইনসাল্ট করে অনেকটা বাংলাদেশকে। তো সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু এই যে আপনার ইস্ট, এটা কি আপা, যেটা কলকাতায় যেটা হয় প্রতি বছর, এই কমান্ডের ইস্ট কমান্ড বোধহয় তাদের ইস্টার্ন কমান্ড, হ্যাঁ ইস্টার্ন কমান্ডের, সরি আমি মনে পড়ছে, ইস্টার্ন কমান্ডে যে আলোচনা হয়, সেলিব্রেশন হয়, সেখানে কিন্তু বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে। এই অংশগ্রহণ করা মানে কি, মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। প্রায় 3000-এর মতো যে ভারতীয় বাংলাদেশের জন্য জীবন দিল, সেটারও বাংলাদেশ স্বীকৃতি দেয় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সো বাংলাদেশ একেবারে একটা অকৃতজ্ঞ দেশ, সে কোনোভাবেই স্মরণ করে না, এগুলা একদম ফাউল কথা। তবে আমি নিজে একটুখানি দুঃখ এখনো পাই যে 2017 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায়, ইন্দিরা গান্ধীর 100 বছর পূর্তি হলো, তিনি পার্লামেন্টে একদিন ওনার জন্য 2টা শব্দও বললেন না। শেখ হাসিনা আসলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা ওনার বিরুদ্ধে যেটা বলে মানুষ, তার বাবার কৃতিত্ব, দুনিয়ার সব কিছু, এটাতে ভুলে গেছেন। এবং ইন্দিরা গান্ধীর কৃতিত্বটা উনি কোনোদিন স্মরণ করেন নাই। এটা করা উচিত। আমি মনে করি যে বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে কারো কাছে মানে কৃতজ্ঞতা স্বীকার করে ভারতের কাছে, প্রথমে ইন্দিরা গান্ধীর কাছে, ধন্যবাদ। তারপর ভারতীয় জনগণ।